আচ্ছা, তাহলে আগে একটু বেসিকটা বুঝে নেওয়া যাক ইন্টিগ্রেশনে কি করতে চাওয়া হয়। আমি আবারও রিপিট করে দিচ্ছি একবার, যেটা আগেও বলেছি যে দিজ আর নট সেলফ কন্টেইনড ক্লাসেস। মানে এর মধ্যে এটা দেখে ভাবার কোনো কারণ নেই যে এইখানে ইন্টিগ্রেশন পড়ে আমার ইন্টিগ্রেশন পড়া হয়ে যাবে, ঠিক আছে? আমরা জাস্ট একটা পেরিফেরিতে, পরিধি বরাবর একটা সামান্য কন্ট্রিবিউট করার চেষ্টা করছি, যাতে খানিকটা অভ্যেসে দাঁড়ায়, এবং একটা বেসিক ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো, কিছু অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করবো। এইটুকুই এইটার উদ্দেশ্য। ইন্টিগ্রেশন পুরোপুরি শিখে নেওয়াটা এখানে উদ্দেশ্য নয়। তো স্টিল আমরা কিছু বেসিক আইডিয়া দিয়ে শুরু করবো। একটা মিনিট 15-20 পরিপথের একটা ইন্টিগ্রেশন ব্যাপারটা কি করে, তার একটা ফিল, সেই ফিলটা নিয়ে শুরু করবো। তারপর আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করবো, খুবই একটা অর্থে খুবই মেকানিক্যাল, জাস্ট টু প্র্যাকটিস থিংস। এবং সেখান থেকে যদি কোনো প্যাটার্ন দেখতে পারি, সেই প্যাটার্ন গুলোকে আইডেন্টিফাই করানোর চেষ্টা করবো। আচ্ছা, তো নিজের ব্যাপারটা কি, শুনছি আছিস তো নাকি? বলো। হুম। তাহলে ধর, আমরা কি জানি যে নোন জিনিস দিয়ে তুমি শুরু এটার করি জন্য একটা। প্রিপেয়ার হুম। করনি, কিছু নেই করেছো? করেছি, মানে কেমিস্ট্রি ক্লাসের জন্য যেভাবে প্রিপেয়ার করি সেভাবে করিনি, মানে অতটা হার্ড অ্যান্ড ফাস্ট ভাবে করিনি। একটা বেসিক ধারণা মাথায় আছে। আচ্ছা, ধর আমরা জানি যে সরণ এস, সেটা সমান সমান গতিবেগ ভি গুণ সময় টি, ঠিক আছে? হুম। এটা কখন ভ্যালিড? অনলি ভ্যালিড ওয়েন গতিবেগ হুম। ভি ইজ কনস্ট্যান্ট, হুম। বা যেটাকে আমরা বলি সমবেগ। হুম। সমবেগ। আচ্ছা, তাহলে আমি যদি এখানে সরণের সাথে সময় এবং গতিবেগের সাথে সময় একটা মানে প্লট করি, ঠিক আছে, কিরকম দেখতে হবে সেটা? তাহলে যদি আমি এরকম করে প্লট করি, আচ্ছা বাইরে এটা এখানে করে তাহলে আমার বললে। সময়টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? সেটা আমি লিখে দিচ্ছি। তাহলে এটা টি ভি, ঠিক আছে? তাহলে এটা তো সমবেগের কথা বলছেন, মেনশন করে দিই সমবেগ। আর যদিও বেগ বা সরণ ভেক্টর আমি এখানে ধরবো যে ওয়ান ডাইমেনশনাল মোশন হচ্ছে, ঠিক আছে, ফলে দিক ম্যাটার করছে না। আর এটা হচ্ছে আহ সরণ সময়ের গ্রাফ। তো বড় ক্লাস। তাহলে সমবেগ মানে গতিবেগ ফিক্সড, তাহলে গতিবেগের কোনো একটা হুম। নির্দিষ্ট ভ্যালু আছে, তাহলে একটা ফিক্সড ভ্যালু বাই এর, ঠিক আছে? তাহলে সরণ সময় হুম। গ্রাফটা কিরকম দেখতে হবে? মূল বিন্দু আমি সরলরেখা। মূল বিন্দু আমি সরলরেখা, কারণ এস ইকুয়াল টু ভিটি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, জাতীয় সরলরেখা, সিটা এখানে শূন্য, যাই হোক। তাহলে এটা দেখতে হবে এরকম, হুম। ঠিক আছে? বেশ সুন্দর ব্যাপার। আচ্ছা, যদি আগে থেকে একটা সরণ থেকে থাকে, যদি আগে থেকে একটা সরণ থেকে থাকে, তাহলে সেটা এরকম দেখতে হবে। মানে হুম, মানে ওটার জন্য ওইটুকু থেকে ভি হবে। হুম, এটাকে একটু ঘোরানো উচিত ছিল। আচ্ছা, এটাকে একটু ঘুরিয়ে দিই। সাইজ হুম, করছে। হুম, আরে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, আর এটা হচ্ছে এস ইকুয়াল টু এস জিরো প্লাস ভিটি, ঠিক আছে? স্লোপ দুটোই সেম, তাহলে দুটোরই হুম। নতি সেম। পরিষ্কার? হুম। লিনিয়ে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে, আচ্ছা মজার ব্যাপার দেখ, আম, এই যে যদি গ্রাফিক্যালি আমি দেখি, তাহলে এই যে উ- 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 উম, এই যে এরিয়াটা, সেটা কি যদি ভাবার চেষ্টা করি, তাহলে এইটা হচ্ছে আমার টি, ভিটি, হ্যাঁ। এইটা হচ্ছে আমার ভি, হ্যাঁ, ঠিক আছে? এটা ওই তাহলে তৈরি ওই এরিয়া গ্রাফ হচ্ছে, আছে।
ভিটি। হ্যাঁ। আর এখানে এখানে এস ইকুয়ালস টু ভিটি যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমি কি হবে? তাহলে দেখ, এই এই এস এর মানটা, এটা কিন্তু এরিয়া না, ঠিক আছে, এই এস এর মানটা প্রতি পয়েন্টে সেটা এই কতটা এরিয়া গেছে সেটা রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। তাহলে যদি এরকম করে ভাবি যে অন্যটা কালি ব্যবহার করি, যে এইটা যদি আমার T1 হয়, এইটা যদি আমার T2 হয়, ঠিক আছে, আচ্ছা, অন্য কালি ব্যবহার করে বোঝাই। এটা যদি আমার T2 হয়, তাহলে বোঝার চেষ্টা কর যে এইটা হচ্ছে আমার VT1, ঠিক আছে। এইটা হচ্ছে আমার VT2। হুম। আর এখানে কোনটা VT1 কোনটা VT2? এটা যদি T1 হয়, এটা যদি সরি আবার ভুল করি, এটা যদি T2 হুম। হয়, আরে ইয়েস এর পয়েন্ট হবে এখানে। তাহলে তাহলে এইটুকু আমার শুধু মানটা, কিন্তু আবার বলছি এরিয়া না কিন্তু, VT1। ভিটি ইজ ইকুয়াল টু এস। হুম। আর এইটুকু হচ্ছে ভিটি VT2, ঠিক আছে। তাহলে ওখানে এরিয়া, ওই গ্রাফটার এরিয়া এখানে এসটার মান রিপ্রেজেন্ট করছে, বুঝা গেছে? এর প্রশ্ন হচ্ছে হোয়াট হ্যাপেন্স ওয়েন নট সমবেগ বা অসমবেগ, অসমবেগ তখন কি হবে? আচ্ছা, তাহলে তখন আমার গ্রাফটা গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি। তখন আমার গ্রাফটা এতটা এখান দিয়ে শুরু করলে অনেকটা বলতে হবে। এবার তুই শোন চুপ করে, হাঁটাস না। তাহলে ঠিক আছে। গতিবেগটা আমার এবার সময়ের সাথে সাথে ফিক্স না। আমি হুম। সিম্পল কেস ভাবি, আমি ভাবি গতিবেগটা কোনো একটা মান থেকে শুরু করে অন্য কোনো একটা মানে চেঞ্জ হচ্ছে সরল রেখায়, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটা কি হবে? ভি ইকুয়ালস টু V0 প্লাস সিটি বা এটি ভাবি, এটি, ঠিক আছে। তাহলে গতিবেগ যদি এভাবে চেঞ্জ হয়, তাহলে তখন সরণের গ্রাফটা কিরকম হবে? আবার আমাকে প্রতি পয়েন্টে পয়েন্টে এরিয়া নিয়ে দেখতে হবে, তাই তো, হুম। একই রকম ভাবে। তাহলে যদিও গতিবেগটা এখানে প্রতি পয়েন্টে চেঞ্জ হচ্ছে, আমি যদি দুটো বিন্দু খুব খুব কাছাকাছি নিই টাইমের অ্যাক্সিসে, দুটো বিন্দু, এটা হচ্ছে টি প্রাইম আর এটা হচ্ছে, মানে আমি কাছাকাছি নেওয়া উচিত বাট আমি বোঝানোর জন্য টি প্রাইম প্লাস ডিটি, ঠিক আছে। হুম। ডিটি হচ্ছে হুম। স্মল টাইম কোণ, যেখানে ডিটি টেন্স টু জিরো, হুম। ঠিক আছে। তাহলে আমি যদি এইখানে দেখি, এইখানে গতিবেগের মানটা মানে ডিটি যদি আমি খুব ছোট নিই তাহলে গতিবেগটা প্রায় ফিক্সড, প্রায় ফিক্সড। তাহলে তখন আমি একটা গতিবেগের বা আমি এর মাঝামাঝি বিন্দু নিতে পারি, সেটা তো করতে পারি। এর মাঝামাঝি মানটা গতিবেগের মান নিতে পারি, মানে এই হাইটটাকে। তাহলে এরকম করে আমি এই এরিয়াটা নেবো তখন, ঠিক আছে। হুম। এক হুম। এরকম এরকম ভাবি, তাহলে আমি যদি এর পাশেরটা দেখতে চাই তখন আমি এর এই মানটা নেবো, এইটা নিয়ে এই এটা ক্যালকুলেট করবো, এটা নেবো নিয়ে এই এটা ক্যালকুলেট করবো, এরকম করে করতে করতে যেতে পারি। তাহলে আমি দেখবো সরণ আমার আসবে, তখন সরণের গ্রাফটা দেখতে হবে এইরকম বা আহ, এস টি হবে, ওটা ভিটি লিখেছো কেন? কোনটা, মানে এটা কপ করেছো বলে। কোথায় কি? ওইখানে এস ভার্সেস টি হবে তো। হুম, এস কি হবে, ঠাকুরটা। তো তখন আমার সরণের গ্রাফটা এরকম হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমি কি করে করবো দেন, আমি এটা কি করে করবো, ঠিক আছে, যে মানে এসটাকে ক্যালকুলেট করবো কি করে? অবশ্যই ওইটা ভিটি গ্রাফে এরিয়া আন্ডার দ্য কার্ভ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রেও এরকম করে বলি ইন জেনারেল, আচ্ছা এটা আমি ভি সরল রেখা বরাবর চেঞ্জ হতে টাইমের সাথে সাথে এটা দেখালাম, ভি যে কোনো ভাবে চেঞ্জ হতে পারে, ঠিক আছে, মানে সরল রেখায় হতে পারে কোনো ব্যাপার নেই। ইন জেনারেল এস ইকুয়ালস টু
ভিটি লেখো এর এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ। এই এরিয়া আন্ডার দ্য কার্ভটাকে এরপর তুমি শর্টে বলবো এ ইউ সি, ঠিক আছে, এরিয়া আন্ডার দ্য কার্ভ। প্রশ্ন হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করবো কি করে, ঠিক আছে, বাট হাউ টু ক্যালকুলেট দিস? না, আগেরটার ক্ষেত্রে কি করে ক্যালকুলেশন সেটা কি বললে? কোনটা কোনটা কোনটা? নর্মাল ক্ষেত্রে কি করে ক্যালকুলেট করতাম সেটা তো বললেন, মানে just বলছি। নর্মাল ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট করি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটা তো দেখালাম মানে যে এটা ভি। ওটা বললে না, বেসিক্যালি মানে হ্যাঁ, যেটা মানে ওখানে যেটা বললে বললে ভালো ভালো হতো যে একটা জিওমেট্রিক্যাল ফিগার হচ্ছে এখানে, মানে কোট কোট। আরে বাবা, এই তুই বুঝেছিস না বুঝিস এটা বল। হ্যাঁ, বুঝতে পেরেছি। তুই আমাকে এটা বলিস না যে তুই তুই আমি কিভাবে বলবো, ঠিক আছে, আমি আমি জানি আমি কিভাবে বলবো, আপাতত ধরে নে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তুই বুঝছিস কিনা তুই সেটা বল। হুম, হুম। যখন ব্যাপারটাকে কম ডিটেলে বলতে চাইছি কিন্তু তুই পেছন থেকে শুরু করতে চাইছি, তখন কিছু কিছু জিনিস স্কিপ করতে হবে। তুই বুঝতে পারছিস না সেটা বল, তুই যখন বুঝতে পারবি না তখন আমি সেটার মধ্যে যাবো না, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি এরকম করে ভাবতে পারি যে, আচ্ছা এখানে তো বলেছিলাম টাইমটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলি, তাহলে এটাকে এখানে বলে দিই, সেটা হচ্ছে যে, তাহলে টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমার। তাহলে হাউ টু অ্যাপ্রোচ দিস, যদি এরকম করে বলি, হাউ টু অ্যাপ্রোচ দিস প্রবলেম। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল টি কে অসংখ্য, মানে করে বলি যে টি কে অনেকগুলি ছোট ছোট টুকরোতে এমন করে ভাগ করা হোক যাতে সেই প্রত্যেকটি টুকরোতে ভি প্রায় কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমি টি কে কিভাবে ভাগ করবো, তাহলে এই যদি আমার পুরো জিরো থেকে টি হয়, তাহলে আমি একটি অনেকগুলো টুকরোতে ভাগ করে নেব। ধর এটা টি এন মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে টি এন, তাহলে এটা টি ওয়ান, টি টু, টি থ্রি, এই প্রতিটা সেগমেন্টে টি ভি ফিক্স, ঠিক আছে। হুম, ভি, এখানে হচ্ছে ভি ওয়ান, এখানে হচ্ছে ভি টু, এখানে হচ্ছে ভি থ্রি, ডট 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 ডট, লাস্ট সেগমেন্টে হবে ভি এন। পরিষ্কার? তাহলে তখন হুম। আমার কি হয়ে যাবে, এস কি হয়ে যাবে, এস ইকুয়ালস টু ভি ওয়ান প্লাস, এই ভি ওয়ান ভ্যালুসিটি নিয়ে কতটা গেছে, টি ওয়ান, এই বা টি মানটি, ওয়ান মাইনাস হ্যাঁ, জিরো, হ্যাঁ, টি ওয়ান মাইনাস জিরো প্লাস ভি টু, টি টু মাইনাস টি ওয়ান প্লাস ভি হ্যাঁ, থ্রি, টি থ্রি মাইনাস টি টু প্লাস ডট 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 হ্যাঁ। ডট ভি এন, টি এন মাইনাস ওয়ান। পরিষ্কার? হুম, তাহলে হুম, এটাকে আমি ইন জেনারেল কি লিখতে পারি, যদি সামের ফর্মুলা লিখি, তাহলে এস ইকুয়ালস টু সাম ওভার হুম, ধর কি লিখি, আই ভি আই টি আই মাইনাস টি আই মাইনাস ওয়ান, যেখানে আইটা ওয়ান থেকে এন অব্দি ভ্যারি করছে, ঠিক আছে। এবং আমরা তার সাথে সাথে কি জানি, যে টি এন সমান সমান, আচ্ছা ঠিক আছে, দরকার নেই। পরিষ্কার? আচ্ছা এখানে একটা জিনিস করা যাক, টি জিরো সমান সমান জিরো, ঠিক আছে, কারণ এখানে এই টি ওয়ান মাইনাস টি জিরো যখন লিখবো তখন সেটা জিরো নিতে হবে।
হুম হুম বোঝা গেছে না বোঝা যায়নি? হুম হুম পরিষ্কার। এখন প্রশ্ন হচ্ছে কতগুলো টুকরো ভাগ করবো, ঠিক আছে, কতগুলো টুকরো নেব। আচ্ছা মাইন্ড ইট, এই টুকরোগুলোর লেন্থ সেম হতে হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু। হতেই পারে যে এটা মানে অনেক বড় টুকরো, এটা অনেক ছোট টুকরো, যে এখানে পুরো বড় টুকরোটা ভি চেঞ্জ হচ্ছে না তাই জন্য এই টুকরোটা বড় নিয়েছি, এই হুম টুকরোটা ভি চেঞ্জ হচ্ছে তাড়াতাড়ি তাই ওই টুকরোটাকে ছোট নিয়েছি। আর এখানে বলে মনে রাখা দরকার যে মাইন্ড ইট, টুকরোগুলির লেন্থ সমান হওয়া ম্যান্ডেটরি না, ঠিক আছে। হুম এবার প্রশ্ন হচ্ছে কতগুলো টুকরো নেব। তাহলে আমরা এরকম করে দেখি যে যদি আমার ভিটি গ্রাফটা কপি করে নিই, যদি আমার ভিটি গ্রাফটা এরকম দেখতে হয়, কথার কথা বলছি, যদি ভিটি গ্রাফটা আমার এরকম দেখতে হয়, আর একটু ইয়ে করার জন্য এটাকে এরকম দেখতে হয়, ঠিক আছে। আর এখানে কিছু একটা ভ্যালু আছে, সামথিং, লেটস সে এটাকে ভি1 বলা যাক, এটাকে ভি2 বলা যাক, ঠিক আছে। তাহলে এখানে আমার দুটো টুকরো এনাফ, দুটি টুকরো এনাফ, মানে আমি দুই বেশিও নিতে পারি বাট লাভ নেই খুব একটা, কারণ দুটো ভ্যালু ভি পাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এখানে নিতে পারি, এখানে এইটাকে টি1 নিতে পারি, এটাকে টি2 নিতে পারি, এখানে ভেলোসিটিটা ভি1, এখানে ভেলোসিটিটা ঋতু ভি2। হুম পরিষ্কার। তাহলে এটা হচ্ছে ভি1, জাস্ট দেখানোর জন্য যে এখানে কিন্তু টুকরোগুলো লেন্থ সেম না, ঠিক আছে। এটা হচ্ছে ভি2। পরিষ্কার। হুম হোয়াট অ্যাবাউট দিস, হোয়াট অ্যাবাউট দিস, হোয়াট অ্যাবাউট দিস। তাহলে আবারও ক্লিয়ারলি যদি এইটা আমার ভি1 হয়, এটা আমার ভি2 হয়, আর এটা আমার ভি3 হয়, তাহলে যেহেতু তিনটে ভেলোসিটির ভ্যালু আছে অন্তত আমাকে তিনটে ভ্যালু নিতেই হবে, ঠিক আছে। তাহলে অ্যাটলিস্ট তিনটি টুকরো। পরিষ্কার। হুম আমি আবারও বলছি তিনের বেশিও নিতে পারি, আমি এটাকে আরো ভাঙতে পারি, ঠিক আছে। আর তাতে আমাকে লাভ নেই খুব একটা, কারণ এটা ফাইনালি একটা আয়তক্ষেত্রই হয়ে যাচ্ছে, তিনটে আয়তক্ষেত্র আলাদা আলাদা করে নিলে হবে আমার। এবার কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াট ইফ ভি ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং হুম উইথ টি, ঠিক আছে। হুম হুম তাহলে তখন কি হয়ে যাবে। আচ্ছা এক্ষেত্রে আমি কি বলতে পারি, আমি জাস্ট তাহলে এক্ষেত্রে আমার হচ্ছিল এস ইকুয়ালস টু ভি1 টি1 - 0 প্লাস ভি2 টি2 - টি1। এক্ষেত্রে কি হয়েছিল, হুম এস ইকুয়ালস টু ভি1 টি1 - 0 প্লাস ভি2 টি2 - টি1 প্লাস ভি3 টি3 - টি2। হুম তাহলে যেই মুহূর্তে এবার আমার কন্টিনিউসলি চেঞ্জ হবে তখন কি হয়ে যাবে, যেহেতু ভি কন্টিনিউসলি চেঞ্জ হচ্ছে এবার আমাকে অসংখ্য টুকরো নিতে হবে, কারণ প্রতিটা পয়েন্টে পয়েন্টে ভি এর মান চেঞ্জ হচ্ছে। তাহলে এখন তাহলে ভি যত স্লোলি চেঞ্জ হবে, যত কম বার চেঞ্জ হবে, তত আমি বড় টুকরো নিতে পারি এবং নাম্বার অফ টুকরো আমার কম হবে। ভি যত ফাস্ট চেঞ্জ হচ্ছে তত আমাকে টুকরোগুলো ছোট নিতে হবে। তাহলে এখন টুকরোগুলিকে অসীম ছোট নিতে হবে,
অসীম ক্ষুদ্র নিতে হবে এবং অনেক টুকরো নিতে হবে। এবং অসীম টুকরো নিতে হবে। হুম ঠিক আছে, সুবিধার্থে আমরা টুকরোগুলির লেন্থ সেম ডিটি বা এরকম করে বলি ডেল্টা টি নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমার এসটা কি হয়ে যাবে? এসটা হয়ে যাবে ভি দ্য টি এন টি আই মাইনাস টি আই প্লাস, সরি আই মাইনাস ওয়ান ছিল, ডেল্টা টি। ঠিক আছে, যেখানে ডেল্টা টিটা কিছু কি হচ্ছে আমার, আচ্ছা ডেল্টা টি ইউজ করছি না, আহ, ঠিক আছে এটাই ছিল। তাহলে এরকম করে বলি ভি আই কিন্তু এটা ছিল। হুম ঠিক হুম আছে, হুম সাম ওভার আই হুম 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 ওয়ান থেকে এন। হুম হুম তাহলে এটাকে আমি বলতে পারি ভি আই ডেল্টা টি, কারণ ডেল্টা টি ইকুয়ালস টু টি ওয়ান মাইনাস জিরো ইকুয়ালস টু টি টু মাইনাস টি ওয়ান ইকুয়ালস টু ডট 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 টি আই হুম মাইনাস টি আই মাইনাস প্রতিটা ইন্টারভ্যালই ডেল্টা টি। ঠিক আছে, হুম হুম তাহলে এবার যদি ভি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় বাট ইফ ভি ইজ continuously changing, তাহলে আমাকে কি করতে হবে? এই ইন্টারভেলটাকে আমাকে টেন্স টু জিরো করতে হবে। প্রথম কথা হুম হচ্ছে এটা। ঠিক আছে, এবং মজার ব্যাপার দেখ, ভি আই যেটা কি ছিল আমার, ভেলোসিটি অ্যাট দ্য হ্যাঁ পয়েন্ট। ইন্টারভেল হুম টি আই বা বিটুইন দ্য ইন্টারভেল আমরা বলি, বিটুইনটা শর্ট এবং করে লিখে বিটি হুম ডাব্লিউ ইন্টারভেল টি আই বা টি আই মাইনাস ওয়ান অ্যান্ড টি আই। তাহলে এইটাকে আমি যদি কন্টিনিউয়াসলি টি এর ফাংশন, তাহলে আমি কি বলতে পারি ভি টি আই। ঠিক আছে, কারণ এই দুটো ইন্টারভেল তো, এই দুটো কিন্তু ভীষণ কাছাকাছি। ঠিক আছে, দিস ইজ নিয়ারলি ইকুয়ালস টু, এটাও নিয়ারলি ইকুয়ালস টু বলতে পারি আমি পিটি আই মাইনাস ওয়ান। এবার আমি তো ইন্টারভেলটা এমন করে নিয়েছি যাতে এই দুটো সেম হয়, যাতে ভেলোসিটিটা ওই ইন্টারভেলে চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, হুম হুম তাহলে আমি এটাকে কি লিখবো, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো হুম ভিটি আই ডেল্টা টি সাম ওভার আই ইকুয়ালস টু ওয়ান থেকে এন। আর আমরা জানি অ্যাজ ডেল্টা টি টেন্স টু জিরো এন টেন্স টু কি হয়ে যাবে, ইনফিনিটি। হুম বুঝতে পারছি? হুম হুম এই বুঝ- লিমিটটাই যখন এই লিমিটের মধ্যে অসংখ্য সাম থাকে এবং ইন্টারভেলটা টেন্স টু জিরো হয়ে যায়, তখন সেটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? অ্যাজ আ সাম, সামের এই ফর্মটা, এই চিহ্নটা সামের এস থেকেই আসছে, মানে এস এর মতোই দেখতে। তাহলে তখন এটাকে বলি ভি টি ডিটি। এই ইন্টিগ্রেশনটা তখন কোথা থেকে কোন টাইম থেকে কোন টাইমে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভ্যালু কোথা থেকে কোথায় চেঞ্জ হচ্ছে, এক থেকে জিরো আইনি। থেকে টি এন। ঠিক আছে, এরকম হুম করে বলি টি জিরো থেকে টি এন। হ্যাঁ হ্যাঁ পরিষ্কার? হ্যাঁ তাহলে দিস ইজ আ ইন্টিগ্রেশন। এটা আমাকে কেন করতে হচ্ছে, কারণ এইটা ভি যেটা একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওভার টি, সেইটা আমার কন্টিনিউয়াসলি টি এর সাথে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি কি বলবো, এইটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এইটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এইটা
ইন্টিগ্র্যান্ড, এইটা আমার আরেকটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিপেন্ডস বোথ অন, না এরকম করে বলা ভালো, ডিপেন্ডস অন হাউ উই ডিপেন্ডস অন টি, আর দুই T0 Tn। তাহলে এইগুলো হচ্ছে আমার টার্মিনোলজি। এইটাকে বলা হয় আপার লিমিট অফ ইন্টিগ্রেশন হুম, ঠিক আছে। উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কিন্তু ঠিক আছে। হুম, ইন্ডি আর ইন্ডি এটা হচ্ছে আমার লোয়ার লিমিট, আর বাদ বাকি কথা আমি বলছি না, ঠিক আছে, হুম, পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশনের একটা ইন্টারপ্রিটেশন, বা কেন আমাদের বাস্তবে ইন্টিগ্রেশনের দরকার পড়ে। দাঁড়া একটা minute, আজও কিন্তু একটা- বোঝা গেল না, বোঝা গেল না? হুম হুম। আচ্ছা, তাহলে এবার যদি আমি এখান থেকে দেখি যে উম, উম, যদি এরকম করে বলি যে ডেফিনিট অ্যান্ড ইনডেফিনিট ইন্টিগ্রাল, ডেফিনিট অ্যান্ড ইনডেফিনিট ইন্টিগ্রাল, কি ব্যাপারটা? তাহলে যখন আপার অ্যান্ড লোয়ার লিমিট বলে দেবে, তখন এস এর একটা মান আছে, হুইচ ইজ দ্য এরিয়া, ঠিক আছে, এরিয়া আন্ডার দ্য ভিটি কার্ভ, ঠিক আছে, হ্যাঁ। বা এওসি, তো এউসি অফ দ্য ভিটি কার্ভ, হুম, ঠিক আছে, এরিয়া ফ্রম, আন্ডার, তাহলে ইউসি হবে না, এরিয়া আন্ডার হবে। যাই হোক, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরিয়া আন্ডার দ্য কার্ভ ভিটি, ঠিক আছে, হুম, ফ্রম টি লো টু টি আপ, হাই। লোয়ার হ্যাঁ, লিমিট থেকে আপার লিমিট, আপার লিমিট। হ্যাঁ হ্যাঁ। লোটা লিখেছি এরকম করে। এখন যদি, এবার যদি আমি জানতে চাই, এবার যদি আমি জানতে চাই যে এই এরিয়াটি টি এর সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে আমি তো এখানে কি জানলাম, এখানে জানলাম যে আমি T0 থেকে Tn এ যাচ্ছি, আমার ভেলোসিটি কিভাবে টাইমের সাথে চেঞ্জ হচ্ছে আমি জানি, আমার স্মরণ কত হবে, কেন জানতে ইন্টারেস্টেড নই স্মরণ কত হবে, আমি জানতে ইন্টারেস্টেড যদি এইরকম করে আমি চলতে থাকি, তাহলে আমার স্মরণ টাইমের সাথে কিভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে এটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি করে করা যেতে পারে, যে অর্থাৎ এভাবে চলতে থাকলে এস
কিভাবে টি এর সাথে চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে আমরা কি জানতে চাচ্ছি, হাউ এস ইজ আ ফাংশন অফ টি, ঠিক আছে? এই ফাংশনাল হুম ফর্ম আমি ইন্টারেস্টেড ইন, বা এরিয়ার সাপেক্ষে যদি বলি, অর ভিটি কার্ভের তলার এরিয়া কিভাবে টি এর সাথে চেঞ্জ হচ্ছে, হুম তখন আমরা যেটা করি সেটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল, এবং সেটাকে এস আরো স্পষ্ট করার জন্য এস অ্যাজ আ ফাংশন অফ টি, তখন আমরা কি করব, ভিটি ডিটি, উপরে নিচে কোনো লিমিট নেই, ঠিক আছে? নো লিমিট, খেয়াল রাখতে হবে একটুখানি। এইবার কিন্তু এইটা, দিস এস would not be a number, rather a function of t. বোঝা গেল না, বোঝা গেল না? হুম 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 এবার বোঝার চেষ্টা কর। এখন হুম হুম এখন এই এরিয়ার মান, ঠিক আছে, এস অফ টি থেকে, তাহলে ধর এস অফ টি আমি জানি, ঠিক আছে, এস অফ টি জানি। এবার বোঝার চেষ্টা কর, যদি আমি জানতে চেষ্টা করি যে টি ইকুয়ালস টু টি জিরো থেকে টি ইকুয়ালস টু টি এন এ মাঝে সরণ কত হয়েছে, ঠিক আছে? তাহলে সেটা তো আমি ডেফিনিট ইন্টিগ্রাল করেই পার করতে পারি। তাহলে এস, হুম সেটা আমার ডেফিনিট ইন্টিগ্রাল টি জিরো থেকে টি এন ভি অফ টি ডিটি। হুম কিন্তু এটা যদি ইনডেফিনিট ইন্টিগ্রালের ফর্মে পেতে চাই তাহলে কি করব, সেটা হচ্ছে এস টি এন মাইনাস এস টি জিরো করতে পারি। এইটা আমি কোথা থেকে পেয়েছি, এই দুটো আমি কোথা থেকে পেয়েছি, এটা আমি পেয়েছি ইনডেফিনিট ইন্টিগ্রাল থেকে ফর্মটা পেয়েছি। বুঝতে পারলি না, পারলি না? হুম তো ঘুম পাচ্ছে নাকি রে? না না, বলো, আমি শুনছি ভালো করে। তাহলে ইনডেফিনিট ইন্টিগ্রাল থেকে ফর্মটা পেয়েছি। হুম হুম তাহলে এই এরিয়া আন্ডার দ্য কার্ভ এটা ফিক্সড, ঠিক আছে? আমি যদি হুম এটা বলে দিই, এটা ফাংশনটা বলে দিই, এটা ফিক্সড। হুম হুম মুশকিল হচ্ছে যে এইটা ফিক্স হওয়া মানে এই জিনিসটাও ফিক্স হয়ে যাওয়া। হুম হুম কিন্তু মুশকিল হচ্ছে যে এর সাথেও যদি একটা কনস্ট্যান্ট যোগ থাকে এবং এর সাথে যদি একটা কনস্ট্যান্ট যোগ থাকে, তাহলে কিন্তু এই জিনিসটা ভ্যালু পাল্টায় না, এই জিনিসটার ভ্যালুও পাল্টায় না। মানে আমি বলতে চাইছি, ইফ, বাট, যদি এস অফ টি আই, বা কোনো একটা টি আই এর জায়গায় আমরা এস অফ টি আই প্লাস সাম কনস্ট্যান্ট সি নিতাম, হুম পর যেখানে সি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টি অ্যান্ড আই, মানে সব কটার ক্ষেত্রে সেম, ঠিক আছে? তাহলে, তাহলেও কিন্তু ইন্টিগ্রেশন টি জিরো থেকে টি এন ভিটি ডিটি ইজ হুম, ইকুয়ালস টু যখন সিটা জিরো হতো, হ্যাঁ হ্যাঁ। এস অফ টি আই, ধর সরি, টি এন প্লাস সি মাইনাস এস অফ টি জিরো সি প্লাস ওয়ান সি, সি টু সি। হুম উত্তর সেমই হতো।
হুম হুম। এটা কেন হচ্ছে? কেন এই অ্যাম্বিগুইটি? কেন এই অনির্দিষ্টতা? এরকম করে যদি বলি, নির্দিষ্ট কেন করতে পারছি না? ফিজিক্যালি ভাবলে বুঝতে পারবি। কারণ আমরা জানি না শুরুতে সরণ বা এস ইকুয়ালস টু জিরো কত ছিল। শুরুতে সরণটা কোথায় ছিল? আমার গ্রাফটা কি এই গ্রাফটা নাকি এই গ্রাফটা? এটা আমি শুধু এখান থেকে জানতে পারবো না কিন্তু। বুঝতে পারছি না, বুঝতে পারছি না। শুধু এইখান থেকে আমি জানতে পারবো না আমার গ্রাফটা এই গ্রাফটা নাকি এই গ্রাফটা। এটা কি বুঝতে জানতে পারছি না, হবে? বুঝতে পারছি না। আমি বলছি কি জানতে হবে সেটা বড় কথা। এটাকে বুঝতে পারছিস যে ভেলোসিটি এটা হলে সরণ এটাও হতে পারে এটাও হতে পারে। কেন পার্থক্য হচ্ছে? শুরুর সরণটা কতটা ছিল, আমি কোথা থেকে শুরু করছি সরণটা সেটা আমি জানি না। ও আচ্ছা আচ্ছা। এইটা হ্যাঁ হ্যাঁ। এইটা এইটা থেকে সেটা আমি জানি না, ঠিক আছে? হুম হুম। তাহলে আমি করে বলি যে এই প্রবলেমটা, এই প্রবলেমটি ডেফিনিট ইন্টিগ্রালে কেন আসছে না? ডেফিনিট ইন্টিগ্রালে কেন হচ্ছে না? কারণ ডেফিনিট ইন্টিগ্রালে আমরা সরণ ক্যালকুলেট করি না, বা এরকম করে বলি সরণের অ্যাবসলিউট ভ্যালু ক্যালকুলেট করি না। রাদার দুটি সময়ের মধ্যে সরণের পার্থক্য ক্যালকুলেট করি। তাহলে আমি কি বলতে চাইছি, যে আমি যদি ডেফিনিট ইন্টিগ্রাল করি তাহলে আমি কি চাই? আমি চাই ধর এই টাইম আর এই টাইমের মধ্যে সরণের পার্থক্য কত। তাহলে হুম সেক্ষেত্রে এই কার্ভটা নিলে সেটা এখান থেকে এইখানে এই পার্থক্যটা হবে, এই কার্ভটা নিলে এখান থেকে এখানে এই পার্থক্যটা হবে। যেহেতু দুটো স্লোপ সেম, দুটো প্যারালাল, তাহলে এই পার্থক্যটা যতটুকু এই পার্থক্যটা ততটুকুই হবে। কিন্তু যদি হুম। আমি জানতে চাই সরণের মান কত, মান কিন্তু আমি বলতে পারবো না। বলতে পারবো ততটুকু অব্দি, আপ টু অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, অ্যান আরবিট্রারি অ্যাডিটিভ কনস্ট্যান্ট। এটা এখানেও থাকতে পারে, এটা এখানেও থাকতে পারে, কিন্তু এটা এখানেও থাকতে পারে, এটা এখানেও থাকতে পারে, এটা এখানেও থাকতে পারে। আমি জানি না। আমি শুধু বলতে পারবো এইভাবে সরণটা যাবে। সেটার মান, পরম মান কত আমি বলতে পারবো না। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? পার্থক্য হুম বুঝলে বলতে বুঝলি। পারবো, ঠিক আছে? হুম। এই জায়গাটা কিন্তু স্পষ্ট করে নেওয়া দরকার, ভালো করে স্পষ্ট করে নেওয়া দরকার, এই জায়গাটা ভালো করে বুঝবি। তাহলে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল থেকে এস এর মান, বা এরকম করে বলি পরম মান জানা সম্ভব নয়। এরকম করে বলি মান জানা সম্ভব আপ টু আ অ্যাডিটিভ কনস্ট্যান্ট, ঠিক আছে? সেটা কি এডিটিভ বলতে? ম্যাথমেটিক্যালি কি করে বোঝায়? অ্যাডিটিভ মানে হচ্ছে প্লাস মাইনাস সাম কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা। অ্যাডিটিভ কনস্ট্যান্ট বলতে তাই বোঝানো হয়, ঠিক আছে? তাহলে এরকম করে হুম বলি যে আহ, অর্থাৎ ইফ ভি ই, মানে ভি কিউ এর আমি সেটা চেঞ্জ হচ্ছে, ইজ হুম গিভেন, দেন উই ক্যান সে এস ইকুয়ালস টু সাম এস অফ টি প্লাস সি, যেখানে এইটা আননোন, বা এটাকে বলা হয় আরবিট্রারি কনস্ট্যান্ট, আরবিট্রারি অ্যাডিটিভ কনস্ট্যান্ট। গুণ গুণ থাকলে তখন সেটাকে মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট বলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা।
এইটুকু জানা সম্ভব, এর থেকে বেশি নির্দিষ্ট করে জানা সম্ভব না। এই সি এর মান কি করে বার করা যেতে পারে? ক্যান উই নো দ্য ভ্যালু অফ সি? ক্যান উই নো দ্য ভ্যালু অফ সি? আচ্ছা, আগে বলে দিই, এটা মানে ছবিটা একটু দেখিয়ে দিই যে কেন এটা সম্ভব না। কারণ যেটা বলছিলাম যে এটা যদি এরকম হয়, দেন এটা এরকমও হতে পারে, এরকমও হতে পারে, এরকমও হতে পারে, ঠিক আছে? হুম এখানেও কোথাও থাকতে পারে, এখানেও থাকতে পারে, ঠিক আছে? তাহলে যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে? এই সবগুলোই হতে পারে, ঠিক আছে? সবগুলি পসিবল উত্তর, সম্ভব। হুম ঠিক আছে? আসলে অসংখ্য পসিবল উত্তর, বুঝতে পারছিস তো? হুম হুম অসংখ্য প্যারালাল কার্ভ। আচ্ছা, তাহলে এখান থেকে আমি সি এর মান কি করে পেতে পারি? যদি আমাকে আমাকে কোনো একটা টাইমের ভ্যালুতে এস এর ভ্যালু দিয়ে দেয়, বললো এস এর ভ্যালু না এইটা, তাহলে আমি বুঝলাম এই কার্ভটা। যদি বলো না এস এর ভ্যালু এইখানে, তাহলে বুঝবো এই কার্ভটা। যদি বলো হুম এস এর ভ্যালু এটা, তাহলে এই কার্ভটা। যদি বলো এস এর ভ্যালু হুম এটা, তাহলে এই কার্ভটা। তাহলে জানতে হলে আমার কি লাগবে? উই জাস্ট নিড টু নো ভ্যালু বা অ্যাবসলিউট ভ্যালু অফ এস at any particular t equals to let's say t bar। কোন একটা নির্দিষ্ট টি এর মানে, মানে মান কিন্তু, ঠিক আছে, মানে সংখ্যা, তাতে আমাকে হুম এস এর সংখ্যাগত মান জানতে হবে। তাহলে যেই মুহূর্তে আমি জেনে গেছি, ধর আমি ধর ইন্টিগ্রেশন থেকে পেয়েছি, ধর এরকম করে বলছি যে ইনডেফিনিট ইন্টিগ্রেশন থেকে পেয়েছি, লেটস সে যে এস ইকুয়ালস টু সাম এস অফ টি প্লাস সি, ঠিক আছে? হুম এবং বলে দিয়েছে যে at t equals to t bar, s equals to s bar, ঠিক আছে? এই দুটোই সংখ্যা, কিন্তু দুটো সংখ্যা। তাহলে তখন কি হয়ে যাবে? তাহলে আমি জাস্ট এখানে উপরের ইকুয়েশনটা বসিয়ে দিতে পারি যে এস বার রাদার টি বার, সরি এস অফ টি বার, এস এটা একটা ফাংশন, ঠিক আছে? মাইন্ড ইট, এটা একটা ফাংশন কিন্তু, হুম হুম বুঝতে পারছি না? হুম এস টি বার প্লাস সি ইকুয়ালস টু এস বার। তাহলে সি বার, সি এর মান কি করে চলে আসবে? এস এস বার বার মাইনাস মাইনাস এস টি এস অফ বার। টি বার, ঠিক আছে? তাহলে তখন সুতরাং ফাইনালি এস ইকুয়ালস টু এস অফ টি প্লাস এস বার মাইনাস এস অফ টি বার। বুঝলাম, বুঝলাম। সি হ্যাঁ মানটা হ্যাঁ রিপ্লেস হ্যাঁ করে দিলাম। এখন আমি এটা জানি, এস অফ টি বার বার করে নিতে পারবো, কারণ ফাংশনাল ফর্ম জানি, টি বার আমাকে বলে দিয়েছে। তো এই ফাংশনাল ফর্মটার সাথে আমি জাস্ট তাদের যোগ করে দেবো। সত্যি কথা এত কিছু বুঝতে হবে না, মানে এটা ব্যবহার করতে হবে আমাদের, মানে এই যে জিনিসটা, এটা আমরা ব্যবহার করতে হবে। কখন ব্যবহার করবো আমরা দেখবো একটু, মানে অনেকদিন বাদে, ঠিক আছে? বাট এটা বলে রাখলাম। মুদ্রা কথা হচ্ছে, আমাকে এই গ্রাফগুলোর মধ্যে একটা, অসংখ্য গ্রাফগুলোর মধ্যে একটা ফিক্স করতে হলে আমাকে কোনো একটা পয়েন্টে গ্রাফটা কোথা দিয়ে যাচ্ছে সেটা জানতে হবে। বুঝতে পারছি না, বুঝতে পারছি না? হ্যাঁ মানে সেটা সেটা জানলেই কনস্ট্যান্টের ভ্যালুটা পেয়ে যাবো, মানে ওই গ্রাফ কনস্ট্যান্ট ভ্যালু পেয়ে যাবো, সেটা ম্যাথমেটিক্যালি বোঝালাম। আমি গ্রাফিক্যালি বলতে চাইছি যে কোনো একটা পয়েন্টে গ্রাফটা কোথা দিয়ে যাচ্ছে জানলে
আমি জানতে পারবো এই যে সমান্তরাল গ্রাফগুলোর মধ্যে কোনটা আসলে, বুঝতে কোনটা পারছেন না? এবং বুঝতে পারছি তার কনস্ট্যান্ট ভ্যালু কত সেটাও পাবো, তাই তো? কনস্ট্যান্টের ভ্যালুটা তো ম্যাথমেটিক্যাল ব্যাপার, আমি আবারও বলছি, মানে ওটা তো খাতায় কলমে না না, কষার ব্যাপার। মানে গ্রাফিক্যালি ভ্যালু হ্যাঁ, যেটা পাবো সেটা তো ওই গ্রাফটার জন্যই শুধুমাত্র, নাকি? একদম কনস্ট্যান্টটার গ্রাফটাকে ফিক্স করে, ঠিক আছে? ম্যাথমেটিক্যালি কনস্ট্যান্টটা ফিক্স করা মানে গ্রাফিক্যালি গ্রাফটাকে ফিক্স করা, ঠিক আছে? হ্যাঁ তাহলে এখন হ্যাঁ এই গ্রাফটা ফিক্স নেই, গ্রাফটা ফিক্স নেই, অসংখ্য প্যারালাল গ্রাফ আছে। যেই হ্যাঁ মুহূর্তে আমি একটা বলে দেবো সেই মুহূর্তে আমি বলে দেবো যে এটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এখনো যেটা ফিক্স আছে সেটা হচ্ছে গ্রাফের নেচারটা ফিক্স আছে, যখন এই ফাংশনটা ফিক্স করছে গ্রাফের নেচারটা ফিক্স করছে, যখন এই জন্য প্যারালাল অনেকগুলো, ঠিক আছে? কিন্তু কোন পয়েন্টের মধ্যে যেতে সেটা জানি না, অনেক অসংখ্য পয়েন্টের মধ্যে যেতে পারে। তাহলে আমি যদি এইরকম একটা পার্টিকুলার টি এর ভ্যালুতে জানি যে আছে এইখান থেকে যাচ্ছে, তাহলে আমি বলবো যে আচ্ছা তাহলে এইরকম হবে। বুঝতে পারলি পারলি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরিষ্কার? হুম। আচ্ছা, আরেকটা অ্যাপ্রোচ বলার ছিল কিন্তু এটাতে অনেকটা সময় গেছে, বাট ছোট করে বলে দিন হলে ঠিকঠাক হবে না। অ্যানাদার ওয়ে বা অ্যানাদার অ্যাপ্রোচ অফ লুকিং ইনটু ইন্টিগ্রেশন, এটাকে আমি বলতে পারি যে অ্যান্টি ডেরিভেটিভ, ডেরিভেটিভ সেটাই হচ্ছে হুম। ইন্টিগ্রেশন বা অ্যান্টি ডিফারেন্সিয়েশন, এরকম করে বলা হচ্ছিল, ডেরিভেটিভ না। তাহলে ডিফারেন্সিয়েশন যেটা করতাম জাস্ট তার উল্টো কাজটা করবো, ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমি কি বলে দিয়েছি, তাহলে মানে গ্রাফিক্যালি বলতে কি, আমি খুব শর্টে বলছি এই অ্যাপ্রোচটা। গ্রাফিক্যালি কি বলতে চাইছি আমি, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ক্যালকুলেট স্লোপ অফ আ গিভেন প্লট, ঠিক আছে? হুম। ইন্টিগ্রেশন মানে কি, given the slope calculate or ওইটা। recover the plot, হুম। recover the plot। তাহলে সিম্পলি কি দাঁড়াবে তাহলে ব্যাপারটা, যে যদি আমার ডি ডি এক্স অফ এফ অফ এক্স, এটা যদি স্মল এফ অফ এক্স হয়, তাহলে এইটা হচ্ছে আমার প্লটিং ফাংশন, আর এইটা হচ্ছে আমার স্লোপ ফাংশন। হুম। সেটাকে আমি কিভাবে লিখবো, এটাই অন্য ফর্মে লেখার উপায় হচ্ছে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, এটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে হুম। আমাকে ফাংশন দিয়ে দিলে তার স্লোপ বার করার উপায় হচ্ছে ডিফারেন্সিয়েশন করে, স্লোপ দিয়ে দিলে ফাংশন বার করার উপায় হচ্ছে ইন্টিগ্রেশন করে স্লোপ থেকে। বুঝতে হুম। পারছিস না, বুঝতে পারছিস না? হুম। হুম। আচ্ছা, উম, আবারও একই গ্রাফিক্যালের বিষয় আমি আবার ডিটেলে বলছি না, আগেটা ডিটেলে বলেছি। সেটা হচ্ছে যে স্লোপ দিয়ে দিলে ফাংশন কি হবে, আবার সেই অ্যাম্বিগুইটিটা থেকে যাবে আমার অ্যাডিটিভ কনস্ট্যান্টের, যে আমি প্রতিটা পয়েন্টে পয়েন্টে স্লোপ জানি লেটস, কিন্তু হুম। ফাংশনটা এইটা হবে না, এইটা হবে না, এইটা হবে না, এইটা হবে, সেটা কিন্তু বলতে পারবো না। বলতে পারবো আপ টু অ্যান অ্যাডিটিভ কনস্ট্যান্ট। হুম। বুঝতে পারছি না, বুঝতে পারছি না? হুম। তাহলে স্লোপ থেকে ফাংশন রিকভার করতে গেলে আমি কিছু ডেটা মিস করে যাই, ঠিক আছে? আমি কিছু ডেটা মিস করে যাই, তাহলে এরকম করে বলা ভালো, এটা হচ্ছে একটা অ্যাডিটিভ কনস্ট্যান্ট। তাহলে এখানে আমি মেনশন করে দিচ্ছি যে ফাংশন থেকে স্লোপ
ফাংশন থেকে স্লোপ যদি এরকম করে বলি আমি, এইটা কন্টেইনস মোর ডেটা আর এটা কন্টেইনস লেস ডেটা। তাই যখন আমি স্লোপ থেকে ফাংশন ক্যালকুলেট করতে চাইবো, স্লোপ থেকে ফাংশন ক্যালকুলেট করতে চাইবো, পারবো, বাট আপ টু অ্যান অ্যাডিটিভ কনস্ট্যান্ট। বুঝতে পারলি না পারলি না? হুম কারণ আমি এখানে অলরেডি কিছু ডেটা হারিয়ে ফেলেছি, ঠিক আছে? এবার আমি এটা জানি না, এবার আমাকে কেউ একটা শুধু এটা দিয়ে দিয়েছে, তা আমি তো এরকম করে আউট অফ নো হাওয়া থেকে ডেটা বার করে আনতে পারবো না, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে এখানে গেলে অবশ্যই, যেহেতু এটা বেশি ডেটা মানে কন্টেইন করে, আমি এক্স্যাক্টলি এটা পুরোপুরি পাবো না, আপ টু অ্যাডিটিভ কনস্ট্যান্ট পাবো। সেটা গ্রাফিক্যালি বুঝিয়ে বলেছি কেন অ্যাডিটিভ কনস্ট্যান্ট পাবো। বুঝতে পারলি হুম না পারলি না? হুম হুম আবার যদি আমাকে বলে ফাংশনের ডিফারেন্স, ঠিক আছে, ফর মানে আমি আবারও বলছি যে ডেফিনিট ইন্টিগ্রাল বলে দিলে তখন কিন্তু আমার এক্সাক্ট ফাংশনটা চাই না, আমার ফাংশনের দুটো পয়েন্ট ডিফারেন্স চাই, তখন কিন্তু আমি হুম এক্স্যাক্টলি বুঝতে পারছি না। হুম হুম আচ্ছা, আরেকটা প্রবলেম এখানে, এনি আদার প্রবলেম? ইয়েস, জিজ্ঞেস ঠিক না ভাই। it is not always doable, it is not always doable। ঠিক আছে, কি বলতে চাইছি, কোনো ফাংশন থেকে তার লোকাল স্লোপ ডেরিভেটিভ কিন্তু লোকাল স্লোপ, ঠিক আছে? লোকাল স্লোপ মানে একটা পার্টিকুলার পয়েন্টের স্লোপ কিরকম হবে, ঠিক আছে? এই জন্য ডেরিভেটিভ ইজ এ ফাংশন অফ এক্স, কিন্তু মানে যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স হয় আর এফ অফ এক্স একটা ফাংশন হয়, কথার কথা বলছি, এফ অফ এক্স একটা ফাংশন হয়, তাহলে ডিফারেন্সিয়েশন কি করে আরেকটা ফাংশন অফ এক্স দেয়, ও বলে যে লোকালি স্লোপটা কিভাবে ভ্যারি হচ্ছে, ঠিক আছে? বুঝতে না পারছিস না? এটা একবার বলো। ধর ক্যাপিটাল এক্সটা একটা ফাংশন অফ এক্স, এক্সটা আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বুঝে হ্যাঁ গেছে? হ্যাঁ তাহলে এবার আমি এই ফাংশনটা পুরো এক্স এর সাথে কিভাবে চেঞ্জ হয়ে জানি, আমি জানতে চাইছি এই ফাংশনটার চেঞ্জের রেট এক্স এর সাথে কত, সেটা আমি আচ্ছা আরেকটা এক্স এর ফাংশন পাই, ঠিক আছে? আচ্ছা কিন্তু আমি আচ্ছা উল্টো আচ্ছা করতে চাই, যদি করতে চাই আচ্ছা, এবং এটা লোকাল, কিন্তু এট ডিফারেন্ট পয়েন্টে এই স্লোপটা আলাদা, ঠিক আছে? যা কিছু হতে পারে আচ্ছা ডিফারেন্ট পয়েন্টে। এবার আচ্ছা যদি আমি এবার যদি আমি কোনো ফাংশন থেকে লোকাল স্লোপ, কোনো ফাংশন যেটা আমার বেসিক্যালি এফ অফ এক্স ছিল, তার লোকাল হচ্ছে ক্যালকুলেট করা সহজ, কিন্তু স্লোপ থেকে ফাংশন না ওইটা এই ডেটা ডেরিভেটিভ, ডেটা গল্পটাই তো। নট অনলি খানিকটা ডেটার গল্প, ডেটাটাকে ম্যাচ করানোর গল্পটা এখানে আছে, শুধু ডেটার গল্প না, হুম রিক্রিয়েট করা ততটা সহজ নয়। কারণ তোমাকে অনেকগুলো উদাহরণ থাকতে হবে, অনেকগুলো স্লোপ থাকতে হবে। কিন্তু যদি থাকেও, মানে খুব কমপ্লিকেটেড যদি স্লোপ ফাংশনটা হয়ে যায়, ঠিক আছে, মানে আমি এটা ওটা বলছি যে আসলে আমরা এটা করে থাকি কিছু নোন ফাংশন ও তাদের স্লোপ জেনে। ফর এক্সাম্পল, আমরা জানি ddx অফ ধর এ এক্স, ঠিক আছে, সেটা কি হয়, এ হয়। হুম তাহলে বলবো যে এ ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে আমি এ এক্স প্লাস সাম কনস্ট্যান্ট পাই। বুঝতে পারলি না পারলি না? হুম আমরা জানি, এটা এক নম্বর, ওখানে এই আচ্ছা ddx অফ
এ এক্স মানে টু দি এ পাওয়ার এক্স এন, প্লাস সিটাই আমার ওই মোর ইনফরমেশন ইফ ডেটাটা না? না এটা লেস ইনফরমেশন, কারণ সিটা তো আমি জানি না, ঠিক আছে, এটা লেস ইনফরমেশন ডেটা। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা বুঝতে পারলি আচ্ছা না পারলি না? আচ্ছা। তুই ভাব না যে এ, মানে এ এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এ হবে, ভালো কথা। এ এক্স প্লাস সি এর ডিফারেন্সিয়েশন করলেও তো এই হবে, ঠিক আছে। এইটা ও দিলে আমি এটা এক্স্যাক্টলি জানি, কিন্তু এইটা দিয়ে দিলে আমি বলতে পারবো না যে সি এর মানটা কত হবে। স্লোপ বলে দিলে ফাংশন আমি এক্স্যাক্টলি কনসিডার করতে পারবো না, কিন্তু বাট আমি সেটা কথা বলছি, আমি আরেকটা প্রবলেমের কথা বলছি, দেখ সেটা দেখতে পাবি। ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, সেটা কত হবে, এ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সুতরাং ইন্টিগ্রেশন এ এক্স, সরি এ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, এটা হবে এ এক্স টু দি পাওয়ার এন প্লাস সি, ঠিক আছে। এরকম করে আরো কিছু আমরা ফর্ম জানি, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স জানি। এই রকম প্যাটার্ন দেখে আমরা উল্টো ভাবে স্লোপ থেকে ফাংশন রিক্রিয়েট করতে পারি। ফলে আমাদের কাছে টুল গুলো খুব লিমিটেড, ঠিক আছে, ভেরি লিমিটেড টুলস। তাই কোনো আরবিট্রারি স্লোপ দিয়ে দিলে, কোনো যা হোক কিছু কমপ্লিকেটেড স্লোপ দিয়ে দিলে আমরা ফাংশন ফর্ম করতে পারি না। বুঝতে পারলি না পারলি না? মানে হুম এটাকে ফিজিক্যালি এরকম করে ভাবতে পারিস যে তোকে একটা গান দিয়ে দিয়েছে, তোকে গানটার বিভিন্ন জায়গায় কিরকম করে সুরটা বদলাচ্ছে সেটা বার করতে হবে, তুই পারবি। তোকে শুধুমাত্র বলে দিয়েছে সুরটা বিভিন্ন জায়গায় কিভাবে বদলাচ্ছে, তোকে পুরো গানটা ফর্ম করতে হবে। ইট ইজ মাচ মাচ মোর কমপ্লিকেটেড। যদি তুই হুম গানটা শুনে থাকিস তাহলেই পারবি, ঠিক আছে, না হলে হুম পারবি না। হুম তো হুম তোর হুম কাছে যদি নোন লিস্ট আছে, সেই লিস্ট গুলোর সাথে ম্যাচ করলে তবেই তুই ইন্টিগ্রেশন করে ফাংশনটা বার করতে পারবি, কিন্তু তার একটু হুম একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু আর পারবি না করতে, হুম ঠিক আছে। হুম এবার ইন্টিগ্রেশন চ্যাপ্টারে আমাদের কাজটা হচ্ছে এটাই যে আমি কি আমার যে ফাংশন কমপ্লিকেটেড ফাংশনটা দেবে সেটাকে আমি আমার কোনো নোন ফর্মে আনতে পারি। তো হোল ওয়ার্ক ইজ দিস, দেন আমি নোন ফর্মুলার গুলো ব্যবহার করে দেবো জাস্ট। তাহলে পুরো ইন্টিগ্রেশন আচ্ছা চ্যাপ্টারে তোদের মূল কাজটাই হচ্ছে যে আমাকে যে কমপ্লিকেটেড জিনিসটা দেবে সেটা আমাকে কোনো একটা নোন ফর্মে নিয়ে আসা। নোন ফর্মে নিয়ে এলে তবেই আমি করতে পারবো, নইলে কিন্তু ইন্টিগ্রেশন করতে পারি না। এই জন্যই যে কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন করা প্রায় সম্ভব, কিন্তু খুব লিমিটেড নাম্বার অফ ফাংশনের ইন্টিগ্রেশন করা সম্ভব। বুঝতে পারলি না পারলি না? আচ্ছা। পরিষ্কার না পরিষ্কার হুম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম করে বলি, মানে লেস ডেটার মোর only, ডেটার মধ্যেই গল্পটা, তাই তো? হ্যাঁ, ভেরি লিমিটেড টাইপ অফ ফাংশনস আর অ্যানালিটিক্যালি ইন্টিগ্রেবল। অ্যানালিটিক্যালি মানে হাতে কষে, ঠিক আছে, ইন্টিগ্রেবল। Our job will be to convert a complicated function to a known form so that we can integrate it. But in general সবসময় এটা পসিবল না, ঠিক আছে, in general this is not always possible. হুম
মানে অবশ্যই আমাদের পরীক্ষা যখন কোনো কিছু দেবে তার ক্ষেত্রে পসিবল বলেই আমাকে করতে দিয়েছে, সেটাকে মাথায় রাখবি। মানে ওটা দেখে ভাবিস না যেন এটা তো করা সম্ভব না, ঠিক আছে, তোকে যখন পরীক্ষায় দিয়ে তখন করা অবশ্যই সম্ভব। কিন্তু আমি বলছি ইন জেনারেল এটা কিন্তু পসিবল না, যে কোনো ফাংশন দিলে আমি ইন্টিগ্রেশন করতে পারবো না কিন্তু। হুম যাই, এই হচ্ছে আমার গল্প। স্লোপের গল্প বলে দিই, সেখানে ছোট্ট একটা কথা জাস্ট বলে দিই এই স্লোপের অ্যাপ্রোচ থেকেই। তো এক্ষুনি এক্ষুনি এটা দরকার পড়বে না, বাট আমি জাস্ট বলে দিচ্ছি যে ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। ব্যাপারটা খুবই সিম্পল দেখতে একটা জিনিস, কিন্তু ইট টেলস আ লট অফ থিংস। যে আমি যদি একটা ফাংশনের স্লোপ এইটার ইন্টিগ্রেশন করি ফ্রম সাম এ টু, মানে এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু বি, তাহলে ওয়াই ইজ আ ডিপেন্ডেন্ট ফাংশন অফ এক্স, তাহলে ওয়াই হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ফাংশন অন এক্স। এই ওয়াই এর স্লোপটাকে যদি আমি এক্স হিসাবে ইন্টিগ্রেট করি, তাহলে আমি যেটা পাবো, এইটা পাওয়াটা ইজ সেম অ্যাজ ওয়াই অ্যাট এক্স ইকুয়ালস টু বি মাইনাস ওয়াই অ্যাট এক্স ইকুয়ালস টু এ। এটা খেয়াল রাখতে হবে। তাহলে ওয়াই এর এক্স এর সাপেক্ষে স্লোপ নিয়ে যেটাকে আমি ইন্ডিকেট করছি, তার মানে হচ্ছে এই ফাংশনের ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু বি মাইনাস ফাংশনের ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু এ, বা লোয়ার লিমিট। আমি এতক্ষণ ধরে এটাই লিখছিলাম, শুধু এটাকে আমি স্মল এক্স দিয়ে লিখছিলাম, আর ওয়াইটাকে আমি ক্যাপিটাল এক্স দিয়ে ফাংশনটাকে লিখছিলাম, বলে ঠিক আছে। দিয়েছে। হুম হুম হুম, ফাংশনটা বুঝতে লিখে পারছেন না নে। পারছেন, এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরি অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, পরিষ্কার। হুম এবার একটা দুটো জিনিস জাস্ট আমি দেখাবো যে এটা কি করে হয়, বাদ বাকি আমরা তারপরে আমাদের নোন ফর্ম গুলো নিয়ে একটা দুটো অঙ্ক করবো, তবে আজকে থামবো। আচ্ছা, তাহলে একটা হচ্ছে যে উম ওমা, এসব কি হচ্ছে? আচ্ছা, আরে ইন্টিগ্রেশন অফ এ এফ অফ এক্স ডিএক্স, সেটা হচ্ছে এ ইন্টিগ্রেশন এফ, আরে একটু গন্ডগোল হচ্ছে, এক্স, ঠিক আছে। হুম তাহলে আমরা এই ইন্টিগ্রেশনের যথেষ্ট ইয়েগুলো সমস্ত ডেরিভেটিভ থেকে প্রমাণ করবো, কারণ ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা রুলগুলো জানি, ঠিক আছে। তো হুম সেখান থেকে আমরা এইগুলোকে প্রমাণ করবো। আমি জাস্ট ছোট করে দেখাচ্ছি যে ধরি এটার প্রুফ দেখাচ্ছ? ইন্টিগ্রেশন অফ, হ্যাঁ, এইটা হচ্ছে ধর, প্রুফ কি দেখাবো, সময় নষ্ট করে লাভ নেই, ছাড়ুন দে, প্রুফ দেখে হ্যাঁ লাভ প্রুফ নেই। দেখা। তো জাস্ট ওই এরকম করে বলি সমস্যাটা যে প্রুফ বইতে করা আছে, বই থেকে দেখে নিবি। জাস্ট এরকম করে বলি যে ইন্টিগ্রেশন ইজ আ, একটা গন্ডগোল হচ্ছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে এটা। এটা চেক করে দেখো। লিনিয়ার অপারেটর, ইন্টিগ্রেশন ইজ এ লিনিয়ার অপারেটর। লিনিয়ার অপারেটর কখন বলে কাউকে? যদি আমি লিখি ইন্টিগ্রেশন অফ এ ওয়ান এফ ওয়ান এক্স প্লাস এ টু, প্লাস হতে পারে মাইনাস হতে পারে যা খুশি হতে পারে, এফ টু এক্স প্লাস ডট 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 এ এন এফ এন এক্স, এই পুরো জিনিস যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই, এটাকে আমি ভেঙে লিখতে পারি ইন্টিগ্রেশন এ ওয়ান এফ ওয়ান এক্স ডিএক্স প্লাস এ টু ইন্টিগ্রেশন এফ টু এক্স ডিএক্স প্লাস ডট 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 এ এন এফ এন এক্স ডিএক্স, যেখানে এ ওয়ান এ টু ডট 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 এ এন আর কনস্ট্যান্টস। হুম মানে কনস্ট্যান্টস মানে বলতে চাইছি যে এক্স ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার, ঠিক আছে, অন্য কিছুর উপর যা খুশি ডিপেন্ডেন্ট আমার দরকার নেই। এক্স ইন্ডিপেন্ডেন্ট, যার ইন্টিগ্রেশন করছি যে ভ্যারিয়েবলের সাপেক্ষে সেটার উপর ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে আমাকে। হুম আচ্ছা, এবার আমি কিছু নোন জিনিসের, দ্য নোন ইন্টিগ্রালস, দেখেন একটুখানি, একটু ভালো করে বুঝলেই বুঝতে পারবি যে প্লিজ একবার আমি চোখ বলে তাহলে হয়ে যাবে এটা। হুম, তাহলে এক নম্বর হচ্ছে, আমরা কি জানি যে ডি ডি এক্স
অফ এক্স টু দি পাওয়ার এন, সেটা কি হয়? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, হুম। তাই তো? হ্যাঁ হ্যাঁ। জাস্ট সিম্পলিফাই করার জন্য যদি লিখি যে তাহলে ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, সেটা কি হয়ে যাবে? এন প্লাস প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন, হুম ঠিক আছে? হুম তাহলে আমরা বলতে পারি যে ওয়ান বাই এন প্লাস ওয়ান ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, সেটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন। এই হুম ডেরিভেটিভের ভেতরে কোনো কনস্ট্যান্ট ঢুকতে পারে, তাহলে ডি ডি এক্স অফ ওয়ান ওভার এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। হুম পরিষ্কার তো? না পরিষ্কার না? হুম হুম তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এটাই লেখার ইকুইভ্যালেন্ট লেখাটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এর কি হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভাই ভাগ এন এন প্লাস প্লাস ওয়ান প্লাস সি, মাইন্ড ইট। ঠিক আছে, এই প্লাস সিটা লেখাটা ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ হ্যাঁ। পরিষ্কার না পরিষ্কার না? হ্যাঁ হ্যাঁ। তাহলে জাস্ট ডেরিভেটিভ উল্টো করবো, যদি সূত্রটা মুখস্থ রাখতে হয়। এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করলে কি হয়? এনটাকে নামাই, উপরে এন মাইনাস ওয়ান করি পাওয়ারটাকে, তাই তো? হ্যাঁ আর হ্যাঁ। ইন্টিগ্রেশনে কি করব? মানে যেটা এনটা গুণে আসে সেটা আমি আগে প্রথমেই পাওয়ারটাকে প্লাস ওয়ান করবো, পাওয়ারটাকেও প্লাস ওয়ান করবো, ভাগও করবো ওটা দিয়ে প্লাস ওয়ানটা দিয়ে, ঠিক আছে? হুম 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 তাহলে এইটাকে এক যোগ করবো, ওটা দিয়ে ভাগ করবো, এবং ওইটাকেও মানে উপরের পাওয়ারটাকেও ওই এন প্লাস ওয়ানই রাখবো, ঠিক আছে? হুম হুম। মনে রাখা সিম্পল উপায়। আচ্ছা, এই সূত্রটা তখন ভ্যালিড, একমাত্র একটা কেসে ভ্যালিড না, ঠিক আছে? আর এন এর মান যা খুশি হতে পারে। কখন ভ্যালিড নয় এই সূত্রটা? এই সূত্রটা একমাত্র তখন ভ্যালিড নয় যখন এন এর মান, মাইনাস ওয়ান। হ্যাঁ। তাহলে কি হচ্ছে, তারা তো আমি এটাকে এ থেকে সরাই। আমরা করছি। তাহলে এই সূত্রটা সবসময় ভ্যালিড। তুই যখন কোনো দাগ টানতে আসিস তখন হচ্ছে। হ্যাঁ, দাগ টানতে যাচ্ছি না, যখন টাচ করাতে যাচ্ছে তখনই অনেক সময় হচ্ছে। এন ক্যান বি এভরিথিং, মানে প্লাস মাইনাস ইন্টিজার, দশমিক, ফ্লোট, যা কিছু হতে পারে, এক্সেপ্ট এন ইকুয়ালস টু মাইনাস। আমার হচ্ছে আজকে থামতেই হবে, মাইনাস ওয়ান, ঠিক আছে? হুম এক্স মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান হলে কি হবে দেখ। এন যদি, আচ্ছা মাইন্ড ইট, এই সূত্রটার জন্য দেখতে হবে কিন্তু, ঠিক আছে? এক্স মাইনাস ওয়ান হয়ে গেলে দেখ এখানে একটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে একটা জিরো চলে আসছে, ঠিক হুম আছে? কারণ এই সূত্রটা তখন ভ্যালিড হবে না। তো এটা কি করে আমি ক্যালকুলেট করতে পারি যে এন মাইনাস ওয়ান হলে কি করে হবে? সিম্পল উপায় হচ্ছে যে আমি এইটাকে, এই সূত্রটাই ব্যবহার করবো, কিন্তু এনটাকে ধীরে ধীরে আমি মাইনাস ওয়ানের দিকে নিয়ে যাবো, ঠিক আছে? তাহলে দেখবো যে এই উত্তরটা কিভাবে পাল্টায়। এবং সেটা করলে দেখা যায় যে এন যদি মাইনাস ওয়ান হয়, যে ওয়েন এন ইকুয়ালস টু মাইনাস ওয়ান, তখন ফর্মুলাটা হয় মানে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিএক্স বা ওয়ান ওভার এক্স ডিএক্স, সেটা ফর্মুলাটা হবে লগ মড অফ এক্স প্লাস সি। কেন মড অফ এক্স? কারণ লগের ভিতর শুধুমাত্র পজিটিভ কোয়ান্টিটি থাকতে পারে, লগের ভিতর, ঠিক আছে? লগের উত্তর পজিটিভ নিয়ে যাওয়া হতে পারে, কিন্তু লগের ভিতর শুধুমাত্র পজিটিভ কোয়ান্টিটি থাকতে পারে। পরিষ্কার না পরিষ্কার না? হুম হুম। ঠিক আছে, আচ্ছা আমরা আপাতত আজকে এখানে থামি, অনেকক্ষণ ধরে বকছি, ক্লান্ত হয়ে পড়ছি খানিকটা। পরের দিন আমরা ডেফিনেটিভ ব্যাপারটা শেষ করে দেবো, যা আচ্ছা। খানিকটা ইনডেফিনিটিভ ঢুকে যাবো। পরের দিন মানে এই শনিবার ক্লাস করছি তো নাকি? আমার মনে হচ্ছে সপ্তাহে দুদিন করাটা একটু চাপই হয়ে যাবে। আজকে এই হিসেবে করবো, যা করবো, যা অল্প হলেও মানে করবো। একদিনই করব, এই শনিবারটা করে নিই, তারপর থেকে একদিনই করে করছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই হ্যাঁ তাই 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 মামার বাড়ি যাই। ঠিক আছে। ঠিক আছে, ইন্ডিকেশনের পার্টটা অন্তত দেখে রাখি পরের দিন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। হুম। একটা জিনিস শুনবে?